তোমাদের মডেল টেস্টের সাথে যে মাস্টার ক্লাসগুলো ছিল ইংলিশ ফার্স্ট পেপারে, সেই ক্লাসের লেকচার 6-এ আজকে আমরা তোমাদের যে রিটেন পার্ট গুলো ছিল ইংলিশ ফার্স্ট পেপারের, সেই রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ওভারঅল রিটেন নিয়ে একটা সুন্দর গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, লাইক প্যারাগ্রাফ কিভাবে সুন্দর করে লেখা যায় এবং ভালো একটা নাম্বার আনা যায়। অনেক সময় দেখি আমরা একটা নির্দিষ্ট বই ধরে প্যারাগ্রাফ মুখস্থ করি, কিন্তু তারপরেও আমাদের ভালো একটা মার্ক আসে না। এর কারণ হচ্ছে আমরা ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফ গুলো আসে, লাইক হচ্ছে তোমাদের দেখা যায় কিছু কোশ্চেন তোমাদের দেওয়া থাকে, অ্যান্সারিং কোশ্চেন প্যারাগ্রাফ। অনেক সময় এই প্রশ্নকে তোমরা গিভ আপ করে দেখা যায় অনেক সময় নিজের মতো একটা বই থেকে মুখস্থ করে সেই প্যারাগ্রাফটা লিখে ফেলো। সো এই কাজটা কখনোই করবে না। তোমরা হয়তো কোনো একটা সংজ্ঞা বা কোনো কিছু ধার করতে পারো বই থেকে, কিন্তু তোমাদেরকে অবশ্যই এই কোশ্চেন গুলোর দিকে খেয়াল রেখে পার্ট বাই পার্ট সাজিয়ে তোমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ লিখতে হবে। আর এই বিষয়ে গাইডলাইন নিয়ে আজকের এই ক্লাস আমাদের। পাশাপাশি রিটেনের অন্যান্য যে পার্ট ক্লাসে কমপ্লিটিং স্টোরি, ডায়ালগ, ইমেইল, এই সব কিছু আজকের এই ক্লাসে পাবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা তাহলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এন্ড শুরুতে আমরা দেখে নিই যে আমাদের কি কি ছিল রাইটিং পার্টে। আমাদের ছিল হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এরপর কমপ্লিটিং স্টোরি, ইমেইল এন্ড ডায়ালগ রাইটিং। এই 4টা পার্ট কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিটেনের জন্য রয়েছে। তো আমরা এখন একটা প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে কি কি ব্যাপার লক্ষ্য রাখতে হবে সবকিছু নিয়েই একটা এই ক্লাসে আমাদের ইনক্লুড করা হয়েছে। তো আমরা দেখে নিই একটা প্যারাগ্রাফ লিখতে গেলে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, দেখো, রাইটিং প্যারাগ্রাফস বাই অ্যান্সারিং কোশ্চেন্স। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে কিন্তু অ্যান্সারিং কোশ্চেন প্যারাগ্রাফ লিখতে হয়। এখন সেটার ক্ষেত্রে যে গাইডলাইন গুলো রয়েছে একটু দেখে নেই। A paragraph is a group of related sentences which deal with a central idea. That means প্যারাগ্রাফ হচ্ছে এমন একটা গ্রুপ অফ সেন্টেন্সেস, মানে হচ্ছে কিছু কয়েকটা সেন্টেন্সের একটা গ্রুপ। এটা হইতে পারে তোমার 10টা সেন্টেন্স, 15টা সেন্টেন্স, 20টা সেন্টেন্স বা 30টা সেন্টেন্স, বাট সব সেন্টেন্সকে কিন্তু একটা নির্দিষ্ট টপিকের উপরে রিলেটেড করে লিখতে হয় এবং এই নির্দিষ্ট টপিকটাকে আমরা বলি হচ্ছে একটা সেন্ট্রাল আইডিয়া। যেমন ধরো, তুমি লাইফ অফ এ ফার্মার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছো। এইখানে তোমার একটা সেন্ট্রাল আইডিয়া আছে যে একজন ফার্মারের লাইফস্টাইলটা কেমন হয়, এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল আইডিয়া। এই টপিকটার উপর ভিত্তি করে তুমি একদম 15টা হোক, 20টা হোক, 30টা হোক লাইন কিন্তু তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা কিন্তু রিলেটেড হইতে হবে, একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে। এখন দেখি, একটা প্যারাগ্রাফে শুধু একটি মাত্র সেন্ট্রাল আইডিয়া থাকে, এটা মাথায় রাখতে হবে। প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া কিন্তু মোর দ্যান ওয়ান কখনোই হতে পারে না। যদি একাধিক সেন্ট্রাল আইডিয়া থাকে তবে প্যারাগ্রাফ বলা যাবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। অর্থাৎ তুমি একটা প্যারাগ্রাফের মধ্যে, তুমি ধরো দেখা গেছে যে একটা প্যারাগ্রাফ নিয়ে লিখছো লাইফ অফ এ ফার্মার, তুমি এখানে একজন ফার্মারের হঠাৎ করে আর্নিং এর দিকে চলে গেছো, দেশের ইকোনমিতে ফার্মারের ভূমিকায় চলে গেছো। সো ওই যে দিকগুলোতে তুমি চলে যাচ্ছ কনভার্ট হয়ে, এই কাজটা কিন্তু প্যারাগ্রাফে করা যাবে না। যেহেতু আমাদের প্যারাগ্রাফের টপিক ছিল লাইফ অফ এ ফার্মার, সো ফার্মারের লাইফের মধ্যে কিন্তু আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে মাস্ট। ওকে, এখন দেখো, একটু সুলিখিত প্যারাগ্রাফে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে ভাই, মাথায় রাখবা। প্রথম যে অংশটা থাকে ওটাকে বলি আমরা টপিক সেন্টেন্স, আর দ্বিতীয় যে অংশটা এটাকে আমরা বলে থাকি বডি, এবং নাম্বার 3 থাকে হচ্ছে কনক্লুশন বা হচ্ছে উপসংহার। দ্যাট মিনস আমরা কিন্তু একটা প্যারাগ্রাফের 3টা পার্ট দেখতে পাচ্ছি। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই 3টা পার্ট আমরা কিন্তু কখনোই আলাদা আলাদা করে লিখতে পারবো না। অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে কিন্তু কোনো প্যারা হবে না। প্যারাগ্রাফে প্যারা দিলে তোমার জীবনটা কিন্তু প্যারাময় হয়ে যাবে। সো প্যারাগ্রাফে কিন্তু কোনো ধরনের প্যারা করা যাবে না। এই প্যারাটা তোমার মাথার মধ্যে থাকবে যে আমি টপিক সেন্টেন্স যেখানে লিখবো, এইখানে আমি আমার টোটাল আইডিয়াকে কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করবো। এন্ড বডিতে আমার মূল যে বিষয়গুলো কোশ্চেনে চাওয়া হয়েছে সেগুলো আমি ইনক্লুড করবো। এন্ড কনক্লুশনেও আমি আমার কোশ্চেন ওয়াইজ অ্যান্সারিং কোশ্চেন প্যারাগ্রাফের লাস্টের দিকে যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন দিয়ে কিন্তু আমাকে কনক্লুশন করতে হবে। এন্ড টপিক সেন্টেন্স জিনিসটা কি আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বোঝাচ্ছি। সাধারণত প্যারাগ্রাফ শুরু হয় টপিক সেন্টেন্স দিয়ে, এটা হচ্ছে সবচেয়ে মেইন কথা। এন্ড প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু তার দৃষ্টিভঙ্গির উল্লেখ থাকে এই টপিক সেন্টেন্স। অর্থাৎ প্যারাগ্রাফটা কি বিষয় হইতে যাচ্ছে এবং প্যারাগ্রাফ সম্পর্কে বা ওই আইডিয়াটা সম্পর্কে তোমার তোমার দৃষ্টিভঙ্গি কি, এটা কিন্তু তোমাকে প্রথম সেন্টেন্সেই তো তুলে ধরতে হবে। এই প্রথম সেন্টেন্সটাকে আমরা বলি হচ্ছে একটা টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স এমন ভাবে লিখতে হবে যেন প্রথম লাইনেই শিক্ষক প্যারাগ্রাফটিতে বিশেষভাবে আগ্রহী হন। দ্যাট মিনস প্রথমেই যদি আমরা কোনো কিছুর প্রতি ভালো একটা দৃষ্টিভঙ্গি আনতে পারি, তবে কিন্তু আমাদের পুরো যাত্রাটাই কিন্তু খুব বেশি ভালো হয়। লাইক প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা যদি টিচারকে তোমার পছন্দ করাইতে পারো তুমি, তাহলে কিন্তু তোমার প্যারাগ্রাফের প্রতি টিচার ইন্টারেস্টেড হবে এবং পরের পার্টগুলা কিন্তু টিচার পড়বে। আদারওয়াইজ তুমি যদি সবার মতো লিখে লিখে ফেলো একটা প্যারাগ্রাফ ফার্স্ট লাইন, তবে কিন্তু তোমার প্যারাগ্রাফটা সবার থেকে ডিফারেন্ট হবে না। সো ইউ হ্যাভ টু ট্রাই টু মেক সামথিং বেটার দ্যান আদার। ওকে, এবার দেখো বডিতে প্যারাগ্রাফের কি কি লিখতে হবে। এই অংশে ব্যাখ্যা
আর হচ্ছে প্রমাণ সহ টপিক সেন্টেন্সের বিস্তার ঘটানো হয়, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স লিখতে হয়। দ্যাট মিনস এইখানে তুমি টপিক সেন্টেন্সের মধ্যে লাইফ অফ এ ফার্মার সম্পর্কে তুমি যা লিখছিলা তার কিছু সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। লাইক তুমি লাইফ অফ এ ফার্মার সম্পর্কে কিছু একটা বলে হুট করে যদি তুমি আরেকটা টপিকে চলে যাও, ব্যাপারটা কিন্তু খুবই শুনতে খারাপ লাগবে এবং পড়তেও কিন্তু খুব বেশি মিল ঘটবে না। সো এই পড়ার সময় যাতে প্যারাগ্রাফের মধ্যে একটা মিল ঘটে, সেই জন্য আমাদের টপিক সেন্টেন্স লেখার পরে ওই টপিক সেন্টেন্সের সাথে মিলিয়ে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে এরকম আরো কিছু সেন্টেন্স লিখতে হয়, যেটাকে আমরা বলে থাকি বডি অফ আ প্যারাগ্রাফ। এখন এরপরে যখন তোমার বডি লেখা হয়ে যাবে, তোমাকে কিন্তু একটা কনক্লুশনে আসতে হবে। এই কনক্লুশনটা কিন্তু অবশ্যই অনেক বেশি সুন্দর হতে হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য কনক্লুশনে আমাদেরকে মনে রাখতে হবে যে কনক্লুশনের মধ্যে এসে আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম লাইফ অফ ফার্মার সম্পর্কে, সেইটাই কিন্তু আমাদেরকে শেষের দিকে এসে একটা সেন্টেন্সে ওই যে টপিক সেন্টেন্স ওইটারই দেখা গেছে যে শেষ করতে হবে। ওকে, তাহলে আমরা ওভারঅল প্যারাগ্রাফ সম্পর্কে যে ব্যাপারগুলো জানতে পারলাম, এখন এই ব্যাপারগুলি আমরা একটা স্যাম্পল প্যারাগ্রাফ লাইভ লিখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এই গাইডলাইন গুলা মেনে একটা প্যারাগ্রাফ নিজে নিজে তৈরি করে লেখা যায়। ওকে, তাহলে চলে আসি। এই প্যারাগ্রাফটা আমরা বেছে নিয়েছি ডিফরেস্টেশন, সহজ একটা টপিক, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাটার হাউ উই রাইট আ প্যারাগ্রাফ according to the sentences or according to the questions they provided. Okay, এখন দেখি আমরা প্রশ্নে ডিফরেস্টেশন সম্পর্কে কি কি প্রশ্ন দেওয়া হয়েছিল অ্যানসারিং কোশ্চেন প্যারাগ্রাফে। যা এটা এসেছিল, দেখো সিলেট বোর্ড 2020, আমরা দেখতে পাচ্ছি MB20, BB20 মানে বরিশাল বোর্ড 20। সো এই যে অল বোর্ডস 2018 সালে, এই যে দেখতে পাচ্ছ এই বোর্ড গুলাতে কিন্তু এসেছে অলরেডি। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো হোয়াট ইজ ডিফরেস্টেশন, আমাদেরকে প্রথমে কিন্তু একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসি কনক্লুশনে। আর কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। তোমরা জানো যে এক শেষ ভালো যার সব ভালো তার। সো কনক্লুশনটা এমন হইতে হবে যেন তোমার কনক্লুশন দেখে টিচারের মনে হয় যে হ্যাঁ তুমি ভালো একটা উপসংহার টেনেছো, এবং এই কনক্লুশনটাকে কিন্তু তোমার অবশ্যই তুমি যে ফার্স্ট টপিক সেন্টেন্সটা লিখেছিলে ওই সেন্টেন্সের সাথে অবশ্যই সিমিলার হইতে হবে। দ্যাট মিনস ওই যে প্রথম সেন্টেন্সটা লিখেছিলে ওইটাকে সাপোর্ট করে এমন একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। আর কখনোই তুমি যদি এমন একটা লাইন লেখো যার কারণে মনে হচ্ছে যে তোমার প্যারাগ্রাফটা শেষ হয়নি, তবে কিন্তু বিশাল একটা গ্যাপ তোমার প্যারাগ্রাফের মধ্যে থেকে যাবে, যার কারণে টিচারের মনে হবে যে প্যারাগ্রাফটা ইনকমপ্লিট। আর ইনকমপ্লিট হলে কিন্তু এখানে নাম্বার অনেকটা কমে যায় কনক্লুশনের কারণে। সো রবীন্দ্রনাথের মতো যেন এমন হয়ে না যায় যে শেষ হয়েও হইল না শেষ, তাহলে সেটা ছোট গল্প হয়ে যাবে, সেটা কিন্তু আর প্যারাগ্রাফ থাকবে না। ওকে, তাহলে আমরা জানলাম যে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। এখন আমরা একটা স্যাম্পল প্যারাগ্রাফ লাইভ তোমাদেরকে লিখে দেখাবো যে কিভাবে অ্যান্সারিং কোশ্চেন প্যারাগ্রাফ গুলা অ্যান্সার করতে হয়। এখন প্যারাগ্রাফ হিসেবে আমরা ডিফরেস্টেশনকে বেছে নিলাম। দেখি ডিফরেস্টেশনটা অনেকবার এসেছে, সকল বোর্ড 2018, সিলেট বোর্ড সহ বরিশাল বোর্ড আরো কয়েকটা বোর্ডে এসেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এন্ড এই প্যারাগ্রাফটা যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো অ্যান্সার করে কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখবো এটা তোমাদেরকে লাইভ এখন দেখাবো। সো শুরুতে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ ডিফরেস্টেশন, অর্থাৎ ডিফরেস্টেশন কি। এটা তো তুমি ইগনোর করে কখনো অন্য কোনো স্টেপে চলে যেতে পারবে না। ডিফরেস্টেশন কি তোমাকে বলেই কিন্তু এখান থেকে যেতে হবে। সো ডিফরেস্টেশন কি, এটাকে আমরা ডিফরেস্টেশনের সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে হিউম্যান কজড, দেখো হিউম্যান কজড or natural causes which lead to the cutting down of trees and reduced forest areas is called deforestation. ভাইয়া এবং আপুরা একটু খেয়াল করো, হিউম্যান কজড অর ন্যাচারাল কজেস অর্থাৎ মানব সৃষ্ট অথবা প্রাকৃতিক কারণে which lead to যেটা নিয়ে যায় the cutting down of trees and reduced মানে হচ্ছে কমে যাওয়া, reduced forest areas is called deforestation। অর্থাৎ মানব সৃষ্ট কিংবা প্রাকৃতিক কারণে আমরা যখন গাছ কেটে ফেলি কিংবা আমরা বনাঞ্চল
যে আমরা কমিয়ে ফেলি, এটাকে কিন্তু আমরা ডিফরেস্টেশন বা বন উজাড় বলে থাকি। ওকে, এই ডিফরেস্টেশন কি, যেহেতু প্রথম সেন্টেন্স আমাদের কাছে চেয়েছিল, আমরা কিন্তু অবশ্যই একটা সংজ্ঞা দিতে হইতো। তো আমার কাছে মনে হয়েছে এই সংজ্ঞাটা খুবই সুন্দর, তাই আমি এই সংজ্ঞাটাই দিয়েছি, এবং 2-3টা সংজ্ঞার সমন্বয়ে কিন্তু আমি এই সংজ্ঞাটা দিয়েছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, অথবা তোমার নিজের যদি মনে হয় যে না, আমি এখানে আরো কিছু যুক্ত করব, ইউ ক্যান ইনক্লুড হিয়ার। ওকে, এখন আমাদেরকে সেকেন্ড যে কোশ্চেনটা করেছিল সেখানে যাওয়ার আগে অবশ্যই এই যে প্রথম যে লাইনটা লিখেছি আমরা, এই লাইনটা ছিল আমাদের হচ্ছে টপিক সেন্টেন্স। আমরা শুরুতে দেখছিলাম একটা টপিক সেন্টেন্স আমাদেরকে লিখতে হইতো, তাহলে এইটা হবে আমাদের টপিক সেন্টেন্স। এন্ড টপিক সেন্টেন্সের সাথে আমাদেরকে কিন্তু কয়েকটা অবশ্যই সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। এন্ড সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা কি লিখতে পারি, এখানে এই লাইনটাকে সাপোর্ট করে এরকম কিছু একটা লিখতে পারি। সেটা হচ্ছে লাস্ট ফর মানি। আমরা এটা লিখতে পারি যে কেন আসলে মানুষ এই যে বন উজাড় করে থাকে। হ্যাঁ, লাস্ট ফর মানি অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ মানুষের যেই টাকা এবং সম্পত্তির যে লোভ, এটাই কিন্তু বিশেষ করে এই যে কাটিং ডাউন ট্রিজ এটার জন্য কিন্তু দায়ী, বা ডিফরেস্টেশনের জন্য দায়ী। তাহলে আমরা লিখতে পারি যে লাস্ট ফর মানি অ্যান্ড প্রপার্টি ইজ মোস্টলি রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ এটার জন্য বিশেষভাবে এরাই কিন্তু দায়ী। ওকে, এখন আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, দেখো, হোয়াট আর দ্য কজেস অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের কারণগুলা কি কি ভাইয়া? ডিফরেস্টেশনের কারণ কিন্তু অনেকগুলা রয়েছে, তো আমরা ডিফরেস্টেশন কারণগুলা হিসেবে কি কি লিখতে পারি? তোমরা চাইলে আরো কিছু গ্যাদার করে লিখতে পারো, আমি কয়েকটা কারণ তোমাদেরকে লিখে দিচ্ছি যে ডিফরেস্টেশনের কারণ কি কি হইতে পারে। দেয়ার আর various reason behind ডিফরেস্টেশন, অর্থাৎ ডিফরেস্টেশনের পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, আমরা বলতে পারি এইভাবে। some of them are তাদের মধ্যে কিছু রয়েছে এরকম কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস, অর্থাৎ নতুন নতুন ভবনের নির্মাণ, তারপর হচ্ছে রোডস, রাস্তা নির্মাণ, অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, অর্থাৎ অন্যান্য অবকাঠামোগত যে সুবিধা সমূহ তৈরির জন্য আমরা কি করে থাকি, আমরা গাছপালা বা বন উজাড় করে থাকি। এরপর হচ্ছে আমরা বলতে পারি যে ইনক্রিজড পপুলেশন, অর্থাৎ জনগণ বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধি, ইনক্রিজড পপুলেশন, কারণ আমরা জানি যে জনসংখ্যা বেড়ে গেলে সে বিশাল জনসংখ্যার জ্বালানির চাহিদা মেটাতে, তাদের খাদ্যের চাহিদা মেটাতে, তাদের অর্থের চাহিদা মেটাতে, তাদের বাসস্থানের চাহিদা মেটাতে আমাদেরকে কিন্তু গাছ কেটে ফেলতে হয়। সো আমরা ইনক্রিজড পপুলেশনকেও কিন্তু এটার কারণ হিসেবে নিতে পারি। এরপর নিতে পারি মাইনিং কে, যেমন হচ্ছে মাইনিং অফ মিনারেল সাবস্টেন্স, মানে হচ্ছে তোমার আমরা খনিজ সম্পদ যখন মাইনিং করি বা খনন করি, তখনও কিন্তু আমাদেরকে বন উজাড় করতে দেখি আমরা। সো আমরা সেটাকেও দিতে পারি যে মাইনিং অফ মিনারেল রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস, এটাও একটা কারণ হইতে পারে। তারপর হইতে পারে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক কারণও কিন্তু হয়ে থাকে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেগুলো রয়েছে, যেমন নদী ভাঙন হয়ে গেছে একটা এলাকায়, সেখান থেকে অনেক গাছপালা দেখা গেছে উজাড় হয়ে গেছে। আবার দেখা গেছে কোথাও কোথাও দাবানলের কারণেও কিন্তু অনেক গাছ আমরা পুড়ে যেতে দেখি। সো এগুলাও কিন্তু এটার জন্য দায়ী। তারপর হচ্ছে আহ আনসাস্টেইনেবল, আমরা এটাও এর মধ্যে ইনক্লুড করতে পারি, আনসাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট,
এটসেট্রা। তো আনসাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্টকে আমি কেন এর মধ্যে নিয়েছি, কারণ হচ্ছে দেখা যায় একটা অঞ্চলে যে বনগুলা রয়েছে সে বন রক্ষার কারণে যদি সঠিক এবং সাস্টেইনেবল বা টেকসই কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওই বনটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। যেমন হচ্ছে আমরা দেখতে পাই যে অ্যামাজন পৃথিবীর ফুসফুস বলা হয়, এই অ্যামাজনটা কিন্তু একটা আনসাস্টেইনেবল ফরেস্ট ম্যানেজমেন্টের কারণে দিন দিন ধ্বংস হচ্ছে, ব্রাজিল গভর্নমেন্ট সহ লাতিন আমেরিকার কয়েকটা দেশের কারণে। তো যাই হোক, তো এইভাবেই কিন্তু আমাদের এই কারণগুলাই কিন্তু বেসিকলি বন উজাড় বা ডিফরেস্টেশনের জন্য সবচেয়ে বেশি দায়ী। এন্ড আমাদের কজেস গুলা লেখা হয়ে গিয়েছে। আমাদের তৃতীয় যে কোশ্চেনটা ছিল, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন অন ক্লাইমেট, আমাদের ক্লাইমেট বা জলবায়ুর উপরে ডিফরেস্টেশনের প্রভাবটা কি। আমাদের ক্লাইমেটের উপরে কিন্তু ডিফরেস্টেশনের একটা হিউজ ইম্প্যাক্টস রয়েছে, এন্ড সেই ইম্প্যাক্টস গুলার মধ্যে ইনক্লুডেড রয়েছে কি কি, যদি আমরা লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা অ্যান্সারও হয়ে যায়। সো আমরা এটা লিখতেই পারি যে there are huge impacts of deforestation on climate, এটা আমরা লিখতে পারি there are, অথবা ভাস্ট লিখতে পারি, ভাস্ট impacts of deforestation on climate, like, আচ্ছা ডিফরেস্টেশনের কারণে কি কি ক্লাইমেটের কি কি ইম্প্যাক্টস দেখা যেতে পারে। লাইক হচ্ছে আমরা এটা এর মধ্যে ধরতে পারি যে দেখা যায় অনেক সময় ফ্লাড হয়, তারপর হচ্ছে সাইক্লোন হয়, তারপর হচ্ছে ইরোশন হয়। ইরোশন মানে হচ্ছে তোমার আহ ভূমিক্ষয় বা হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙনটা কেন হয়? গাছপালা কম থাকার কারণে কিন্তু হয় ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন যখন একটা অঞ্চলে হয় অর্থাৎ বন উজাড় হয়ে যায়, তখন ওই এলাকার মাটি কিন্তু অনেক বেশি আহ নমনীয় হয়ে যায়, এবং নদী যখন ভাঙন শুরু করে তখন কিন্তু মাটিগুলো অটোমেটিক কিন্তু খুব বেশি নমনীয় হওয়ার কারণে নদীতে কিন্তু মাটিগুলা খুব সহজে ভেঙে চলে যায়। আর অন্যদিকে যদি আমার ওই অঞ্চলে বেশি বনায়ন থাকে তাহলে মাটির গঠন অনেক বেশি শক্ত হয় এবং সহজে ওই অঞ্চলের মাটি কিন্তু ভাঙতে পারে না। তো সাইক্লোন, ইরোশন, সাইক্লোন আমরা জানি যে আমাদের সুন্দরবন, এটা কিন্তু আমাদের প্রতি বছর অনেক বড় বড় ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে রক্ষা করে। সো আমরা সাইক্লোন, ফ্লাড, বন্যা এগুলো থেকেও কিন্তু আমাদের গাছপালা রক্ষা করে। হ্যাঁ, ইরোশন, এরপর আছে হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং। তো এই যে তোমার ইম্প্যাক্ট গুলা, এই ইম্প্যাক্ট গুলা কিন্তু আমরা ক্লাইমেটের উপরে দেখতে পাই, অর্থাৎ জলবায়ুর উপরে কি কি প্রভাব পড়ে। তো বন্যা হচ্ছে ডিফরেস্টেশনের প্রভাব গুলোর মধ্যে রয়েছে, বন্যা হয়, সাইক্লোন হয়, ইরোশন হয়, গ্লোবাল ওয়ার্মিং হয়, এটসেট্রা। এই ধরনের দুর্যোগগুলা কিন্তু আমরা দেখতে পাই। সো এর পরের যে কোশ্চেনটা ছিল, পরের কোশ্চেনটা আমরা দেখে আসি, হাউ ক্যান ডিফরেস্টেশন বি রিলেটেড টু গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, ডিফরেস্টেশন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে রিলেটেড হইতে পারে, এটা তোমার আগে খুব ইজিলি বুঝতে হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যখন গাছপালা কেটে ফেলা হয় তখন একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে তুমি জানো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বাতাসে অনেক বেশি থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শোষণ করে আমাদের গাছপালা। আর গাছপালা যখন কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি শোষণ করে ফেলে, অক্সিজেন মুক্ত করে, তখন কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। যার ফলে কার্বন ডাইঅক্সাইড, তোমরা জানো যে একটা গ্রিন হাউস গ্যাস, এটা আমাদের বায়ুমণ্ডলের চারপাশে একটা স্তর তৈরি করে কার্বন ডাইঅক্সাইডের, এবং এই স্তরটার কারণে আমাদের সূর্যের আলো এবং তাপ, পৃথিবী যে 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 তাপটা আসে, এই তাপটা আসার পরে এই কার্বন ডাইঅক্সাইডের কারণে আর ফিরে যেতে পারে না, যার ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়। আর গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু আমাদের দেখা যায় জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, এই জিনিসগুলা বেশি বেশি হয়। সো এটা আমরা দেখতেই পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা ডিফরেস্টেশনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। সো এইটা কিন্তু আমরা এখানে বলতেই পারি যে গ্লোবাল ওয়ার্মিং ইজ directly related to deforestation because trees absorb কার্বন ডাইঅক্সাইড, CO2 লিখলাম, তো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, which is the main which is the main type of greenhouse
গ্যাস, অর্থাৎ এটা একটা প্রধান ধরনের একটা গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড গ্রিন হাউস গ্যাসটা লিখতে হবে গ্রিন হাউস গ্যাস হ্যাম্পার মানে হচ্ছে বাধাগ্রস্ত করে টু ফ্রি temperature of sun from the atmosphere, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে সূর্যের তাপমাত্রা মুক্ত করতে বাধাগ্রস্ত করে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। অ্যাজ এ রেজাল্ট, কি হচ্ছে যার ফলে দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল ইজ গেটিং ওয়ার্মড মানে হচ্ছে কি হচ্ছে উষ্ণ হচ্ছে ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন এটা কি হচ্ছে অ্যাটমসফিয়ারটা উত্তপ্ত হচ্ছে and thus deforestation is interconnected to the global ওয়ার্মিং। আমি কি লিখলাম, এবং এভাবে ডিফরেস্টেশন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ইন্টারকানেক্টেড। এই যে আমি প্রত্যেকটা পয়েন্টের অ্যান্সার লিখছি, আমার টিচার যখন একটা প্যারাগ্রাফ লিখবেন তখন কিন্তু আমার কাছ থেকে এই জিনিসটাই চাইবেন যে আমার স্টুডেন্ট প্রত্যেকটা পয়েন্ট সে কি অ্যান্সার করেছে কিনা। যখন একজন টিচার সবগুলা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন তখন কিন্তু সে ইজিলি তোমাকে ফুল মার্কটা দিয়ে দিবেন। এন্ড ওয়াই শুড উই প্রিভেন্ট ডিফরেস্টেশন, আমাদেরকে ডিফরেস্টেশন আসলে কেন প্রিভেন্ট করতে হবে, তাই না? আচ্ছা, কেন প্রিভেন্ট করতে হবে? আমাদের যে প্ল্যানেটকে সেভ করার জন্য। আমাদের এই যে ডিফরেস্টেশন যদি চলতেই থাকে, গ্লোবাল ওয়ার্মিং আরো বেশি হবে। গ্লোবাল ওয়ার্মিং হলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি বেড়ে যাবে। আর এই প্রাকৃতিক দুর্যোগ যদি বেড়ে যায় তাহলে পৃথিবীটা কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে। আর এই পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? ডিফরেস্টেশনটা কমাইতে হবে। তার মানে আমাদের ডিফরেস্টেশনটা কেন, প্রশ্ন কি বলেছিল যে প্রিভেন্ট মানে হচ্ছে আমাদেরকে কিভাবে রক্ষা করতে হবে ডিফরেস্টেশন। আচ্ছা, প্রিভেন্ট বা কমাইতে হবে। সো উই হ্যাভ টু প্রিভেন্ট, আমাদেরকে লিখতে হবে উই হ্যাভ টু, প্রতিরোধ করতে হবে প্রিভেন্ট ডিফরেস্টেশন টু সেভ আওয়ার প্ল্যানেট ফ্রম আ ডেঞ্জারাস ডিজাস্টার। ওকে, অর্থাৎ একটা বিপজ্জনক ধ্বংস থেকে আমাদের প্ল্যানেটকে রক্ষা করার জন্য ডিফরেস্টেশন আমাদের কি করতে হবে? প্রিভেন্ট করতে হবে। উই অল দ্য সিটিজেন of the world have to come together to prevent this evil অ্যাকশন। অর্থাৎ এই ইভিল অ্যাকশনটা বন্ধ করার জন্য আমাদের পৃথিবীর প্রত্যেকটা নাগরিককে কিন্তু এগিয়ে আসতে হবে। ইভিল অ্যাকশন। ওকে, সো আমরা কিন্তু এইভাবেই প্যারাগ্রাফটা লিখতে পারি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের এই ছোট্ট মাত্র প্যারাগ্রাফের মধ্যে কিন্তু চলে এসেছে। সো এইভাবে কিন্তু তোমরা চাইলে একটা প্যারাগ্রাফ নিজে থেকে সাজিয়ে লিখতে পারো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু প্যারাগ্রাফ সম্পর্কে বলা হয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন এ বুক ফেয়ার, অর্থাৎ বুক ফেয়ার সম্পর্কে লিখতে বলছে। এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ। হোয়াট ইজ এ বুক ফেয়ার, অর্থাৎ বুক ফেয়ার কি লিখবা। এন্ড ওয়্যার ইজ ইট হেল্ড, এটা কোথায় অনুষ্ঠিত হয়। বইমেলা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়।
বুক ফেয়ার কিন্তু আমরা দেখতে পাই যে অনুষ্ঠিত হয় হচ্ছে আমাদের ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, বাংলা একাডেমি আছে, বা এই জায়গাগুলোতে কিন্তু অনুষ্ঠিত হয় বুক ফেয়ার। এন্ড হোয়াট টাইপস অফ বুকস আর অ্যাভেলেবল ইন দ্য ফেয়ার, এখানে কিন্তু আমরা দেখি গল্পের বই, উপন্যাসের বই, কবিতার বই, ধরনের আরো অনেক বই দেখতে পাই, সায়েন্স ফিকশন। অ্যান্ড হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ফেয়ার, এটা বুক ফেয়ারের এনভায়রনমেন্টটা কেমন থাকে? অনেক বেশি জনাকীর্ণ থাকে, কোনো কোনো রাইটাররা দেখা যায় তাদের স্টলের মধ্যে বসে থাকে, এন্ড তারা সেই সব কবিতা, সেই সব গল্প থেকে কিছু কিছু তাদের যেই পাঠক আছে, পাঠকদেরকে নিজের কণ্ঠে বা নিজের আহ কথার মাধ্যমে তারা শুনিয়ে থাকেন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এ বুক ফেয়ার? বুক ফেয়ার আসলে কেন দরকার? মানুষের বুদ্ধির মুক্ত চর্চার জন্যই কিন্তু আসলে বুক ফেয়ারটা দরকার। কারণ বই পড়ার যে আনন্দ, এটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলার জন্য কিন্তু বই মেলার আসলে আয়োজন করা হয়, যাতে আনন্দের সাথে মানুষ বই পড়তে পারে। হ্যাঁ, এন্ড হোয়াট এক্সপিরিয়েন্স ডিড ইউ গ্যাদার বাই ভিজিটিং দ্য ফেয়ার? তুমি কি অভিজ্ঞতা অর্জন করেছো? অভিজ্ঞতার মধ্যে থেকে সবচেয়ে অন্যতম একটা বলে দেই, সেটা হচ্ছে যে তুমি যে বইগুলা পড়ছো, সেই বইয়ের হুবহু রাইটারকে তুমি ওইখানে দেখতে পারবে না। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এবং রাইটারকে দেখার কারণে তোমার মধ্যে অনেক বেশি ইন্সপাইরেশন আসবে ওই বইটা সম্পর্কে এবং ওই লেখক সম্পর্কে, যার কারণে তোমার বই পড়ার প্রতি প্রচন্ড একটা আগ্রহ তৈরি হয়ে যাবে। ওকে, এন্ড তারপরে দেখতে পাচ্ছে ভিলেজ ফেয়ার ইউ এক্সপেরিয়েন্সড, এটাও তোমরা সেম ওয়েতে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখে ফেলতে পারো। ওকে, তারপর আছে হচ্ছে তোমাদের এখানে একটা আরেকটা প্যারাগ্রাফ আছে, ওয়াটার পলিউশন। আচ্ছা, যতগুলা পলিউশন আছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুমি যদি এনভায়রনমেন্ট পলিউশনটা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার সবগুলো পলিউশন সম্পর্কে জানতে হবে। লাইক ওয়াটার পলিউশনটা কেমনে হয়, এয়ার পলিউশনটা কেমনে হয়, এরপর হচ্ছে তোমার দেখা গেছে যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, পাশাপাশি সয়েল পলিউশনটা কেমনে হয়, প্রত্যেকটা পলিউশন সম্পর্কে কিন্তু তোমার জানা উচিত। ওকে, এরপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু রাইট প্যারাগ্রাফ অন কোভিড-19। হ্যাঁ, কোভিড-19 একটু গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এটাও পড়তে হবে। হোয়াট ইজ কোভিড-19, এখানে কোভিড-19 এর সংজ্ঞা লিখতে হবে। হোয়াট আর দ্য সিমটমস অফ ইট, এটার লক্ষণগুলা কি কি, এটা তোমাকে লিখতে হবে। হাউ ডাজ ইট স্প্রেড, এটা কিভাবে ছড়ায় সেটাও তুমি লিখতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ইট, এটার ট্রিটমেন্ট গুলা কি কি, যেমন তুমি এখানে প্রাথমিক ট্রিটমেন্ট গুলা কি কি আছে এটা ইনক্লুড করতে পারো। গরম পানি খাওয়া, গরম চা খাওয়া, এরপর হচ্ছে তোমার ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাওয়া। তো এগুলোর মাধ্যমে আমরা আমরা যদি আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে পারি, তবে কিন্তু আমরা কোভিড-19 খুব সহজে প্রতিরোধ করতে পারি। এন্ড হাউ ক্যান উই প্রিভেন্ট দিস ভাইরাস, এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? যেহেতু এখন ভ্যাকসিন আবিষ্কার হয়ে গিয়েছে, আমরা ভ্যাকসিনটা বেশি বেশি ভ্যাকসিনেশনের আয়োজনের কথা বলতে পারি। এন্ড আমাদের সচেতনতা এখানে কোভিড-19 এর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে মাস্ক পরতে হবে সবাইকে, এবং সবাইকে একটা সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে হবে। এই কথাগুলো লিখতে কিন্তু হয়ে যাবে। এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ ফার্মার। অর্থাৎ ফার্মারের লাইফ সম্পর্কে আমি তোদেরকে বলেছিলাম, হু ইজ এ ফার্মার, ফার্মার কে, ভাই ফার্মার কে, ফার্মার কে? আমরা দেখা গেছে যে একজন অনেক জমির মালিক, সে কি ফার্মার? না ভাই, সে ফার্মার না। যেই ব্যক্তিটা মাঠে গিয়ে চাষ করে সেই কিন্তু ফার্মার। হ্যাঁ, এবং চাষাবাদ করে সোনার ফসল জন্মায়, আমাদের খাবারের ব্যবস্থা করে, ওই লোকটাকে আমরা কৃষক বলবো। এন্ড ওয়েন ডাজ হি স্টার্ট হিজ ডেইলি ওয়ার্ক, একজন কৃষক কখন তার ডেইলি ওয়ার্ক শুরু করে? সেই ফজরের পরেই কিন্তু, অর্থাৎ খুব ভোরবেলা তিনি কাস্তে লাঙল হাতে করে কৃষক জমিতে যান এবং ফেরেন হচ্ছে সন্ধ্যাবেলায়। হাউ ডাজ হি লিড হিজ লাইফ, সে কিভাবে তার লাইফ লিড করে? এমন একটা সময় ছিল যখন কৃষকদের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কিন্তু বর্তমান কৃষকদের অবস্থা ভালো নেই, সেটা তোমাকে লিখতে হবে। এন্ড হাউ ডাজ হি লিড হিজ লাইফ, সে কিভাবে তার জীবন এখন অতিবাহিত করে। ওকে, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন, জাতির প্রতি তার কন্ট্রিবিউশনটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এখন যখন 2023 সালে একটা দুর্ভিক্ষ আসার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই দুর্ভিক্ষ আসার সম্ভাবনার কারণে আমরা আমাদেরকে দেশজ উৎপাদন, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন আমরা ইন্ডাস্ট্রির দিকে বেশি ঝুঁকে গেছি, গ্রাম থেকে মানুষগুলো শহরের দিকে এসেছে চাকরির জন্য। ফলে কৃষি জমি কিন্তু অনেকটা চাষাবাদ কমে গেছে, যার ফলে আমাদেরকে এই খাদ্যদ্রব্য, 16 কোটি মানুষের বা 18 কোটি মানুষের যে খাদ্যদ্রব্য, এটা আমরা চাহিদা মেটানোর জন্য আমাদের বিদেশ থেকে কিন্তু আমাদের খাদ্যদ্রব্যগুলো আমদানি করতে হচ্ছে, যার ফলে আমাদের দেশের বিশাল পরিমাণ একটা রিজার্ভের ডলার কিন্তু খরচ করতে হচ্ছে শুধু খাদ্য আমদানির ক্ষেত্রে, যেটা আমাদের দেশেই কিন্তু উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আমাদের যদি কোনো কারণে ডলার সংকট দেখা দেয়, সেক্ষেত্রে খাদ্য আমদানিতেও কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দেবে। আর এদিকে আমাদের যে খাদ্যের চাহিদা, এটাও কিন্তু দিন দিন পূরণ হবে না, আমাদেরকে বিশাল একটা সমস্যার মধ্যে পড়তে হবে। সো কৃষকদের কন্ট্রিবিউশন জাতি হিসেবে সব থেকে বেশি। এন্ড হাউ ক্যান উই ইমপ্রুভ হিজ কন্ডিশন, কিভাবে তার কন্ডিশনটা ইমপ্রুভ করতে পারি? এখন হচ্ছে প্রযুক্তির যুগ, আমরা কিন্তু আমাদের কৃষকদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং প্রযুক্তির বিভিন্ন যে যন্ত্রপাতি, এইগুলা
প্রণোদনা দিয়ে কিংবা সরকার কর্তৃক আমরা দেখা গেছে ফ্রি তাদেরকে বিতরণ করে কিন্তু আমাদের দেশটাকে আমরা বাঁচাতে পারি। এন্ড হাউ ক্যান উই ইমপ্রুভ হিজ কন্ডিশন, এর মধ্যে কিন্তু এটা ইনক্লুড হয়ে যাবে। ওকে, এন্ড এরপর আছে স্কুল ম্যাগাজিন। এটা খুবই সহজ একটা প্যারাগ্রাফ, তোমরা কোশ্চেন গুলো রিলেটেড করে লিখবা। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন কি জিনিস? আমরা জানি যে যখন যে কোনো একটা ড্রাগ, আহ যখন যে কোনো একটা ড্রাগ আমরা দেখা যায় যে আমাদের সমাজের কিছু পথভ্রষ্ট মানুষ তারা ড্রাগটার প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, আসক্ত হয়ে যায় এবং বের হতে পারে না, কারণে অকারণে তারা ওইটা সেবন করে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্রাগ অ্যাডিকশন বলে থাকি। অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনটা কি কি হয়? প্রথমত মানুষ কৌতূহলের বশে ড্রাগ অ্যাডিক্টেড হয়, পরবর্তীতে এটা তার হ্যাবিটে পরিণত হয়। এই কথাগুলো এখানে লিখতে পারেন। হাউ ডাজ ইট ইফেক্ট ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনকে এটা কিভাবে ইফেক্ট করে? যেখানে একজন ইয়াং এর কাজ ছিল হচ্ছে তাকে আহ সুস্থ মস্তিষ্কে থেকে দেশ ও জাতির গঠন করার জন্য তাকে শিক্ষা অর্জন করা, দক্ষতা অর্জন করা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা, ইংরেজির দক্ষতা অর্জন করা, যার কারণে একটা জাতি কিন্তু, আমরা জাতি হিসেবে কিন্তু অনেক বেশি এগিয়ে যেতাম যদি আমাদের সমাজে এই ড্রাগ অ্যাডিকশনটা না থাকতো। সো ওয়াই শুড দ্য ইয়াং জেনারেশন হ্যাভ নলেজ অন ড্রাগ অ্যাডিকশন? কেন ড্রাগ অ্যাডিকশনের নলেজটা তরুণদের থাকা উচিত? কারণ হচ্ছে একটা তরুণ যখন ড্রাগে অ্যাডিক্টেড হয় তখন কিন্তু তার অনেক বড় একটা হ্যালুসিনেশন কাজ করে যে এটা খেলে আমার অনেক বেশি ভালো লাগবে কৌতূহলের বশে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু দিন দিন নিজেকে ড্যামেজ করছে। সো এটা সম্পর্কে যদি সে জানে যে ড্রাগ অ্যাডিকশনের ফলে আমাদের কি হতে পারে, ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, তারপর হচ্ছে স্ট্রোক হইতে পারে, এরপর আমাদের দেখা যায় যে অন্যান্য যে আমাদের অর্গানগুলোতে কিন্তু অনেক বেশি কমপ্লেক্সিটি তৈরি হতে পারে ড্রাগ অ্যাডিকশনের কারণে। এটা, এই ব্যাপারগুলো যদি আমাদের জানা থাকে, সচেতনতা থেকে থাকে, তবেই কিন্তু আমাদের তরুণ সমাজ কিন্তু ড্রাগে অ্যাডিক্টেড হবে না। অ্যান্ড গিভ ইউর ওন সাজেশন টু গেট রিড অফ দিস মিনেস, মানে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার কোনো সাজেশন থাকলে তুমি দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। লাইক তুমি তরুণদেরকে লিফলেট বিতরণ করতে পারো যে কোন ড্রাগটা খাইলে কি হয়। লাইক আমরা যদি কাউকে দেখি ধূমপান করতে, ধূমপানের খারাপ দিকগুলা কি কি আছে, তারপর হচ্ছে আমরা মদ্যপান করা দেখলে মদ্যপানের খারাপ দিকগুলা কি কি আছে। আমরা যদি কাউকে দেখি যে ফেন্সিডিল কিংবা অন্যান্য হেরোইন এই টাইপের কোনো মাদক দ্রব্য গ্রহণ করে, তার অবশ্যই ক্ষতিকারক দিকগুলো আছে। এটা সম্পর্কে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, তবেই কিন্তু আমরা জাতি হিসেবে এই মাদকাসক্তি থেকে মুক্তি পাবো। এরপর রয়েছে হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউ উইটনেসড, মানে যে তুমি সাক্ষী হয়েছে এমন একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রি প্লান্টেশন, এই ডিফরেস্টেশনের উল্টাটা হচ্ছে ট্রি প্লান্টেশন, এটা নিশ্চয়ই পারবা। অবশ্যই প্রশ্নগুলা যেভাবে বলেছি তার সাথে রিলেটেড করে লিখবা। অ্যান্ড ইউর ভিজিট টু প্লেস হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটাও অনেক সহজ। এরপর আছে হচ্ছে ট্রাফিক জ্যাম, তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর হচ্ছে অড জবস। অড জবস কি বিরক্তিকর চাকরি? হ্যাঁ, এটা হোয়াট ইজ ওয়াট জবস। ওকে, ওয়াই ডু সাম পিপল প্রেফার অড জবস, কেন কিছু কিছু মানুষ অড জব বেছে নেয়? ওয়াই আর সাচ কাইন্ডস অফ অড জবস? তো এটাও কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। এটাও তোমরা টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, তারপর হচ্ছে বডি, এরপর কনক্লুশন খুব সুন্দর মতো লিখলে নাম্বার এটাতেও ভালোভাবে। অবশ্যই অবশ্যই মনে রাখবে কোনো কোশ্চেনের অ্যান্সার যেন প্যারাগ্রাফের মধ্যে বাদ না যায়। গ্লোবালাইজেশন, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এখন এইজ অফ গ্লোবালাইজেশন। তারপর হচ্ছে টেরোরিজম, এ সিভিয়ার প্রবলেম, এটা একটা মারাত্মক সমস্যা টেরোরিজম। তারপরে আছে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, তোমাদের টেক্সট বুকের একটা প্যারাগ্রাফ, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইউর ফেভারিট স্পোর্টম্যান, তোমার প্রিয় স্পোর্টম্যান এন্ড দ্য লাইফ অফ এ ফিশারম্যান, গুড সিটিজেন। এরপর হচ্ছে পহেলা বৈশাখ। তো এই ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কালেকশন। এরপর আছে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিটা কিভাবে লিখতে হয় এই বিষয়ে তোমাদেরকে একটু গাইড করব। দেখো, বেসিক্যালি কমপ্লিটিং স্টোরি হচ্ছে দুই ক্যাটাগরির হয়ে থাকে। হ্যাঁ, কমপ্লিটিং স্টোরি নাম্বার ওয়ান হয় হচ্ছে একটা দেখা যায় যে ট্র্যাডিশনাল স্টোরি টাইপের, যেমন একটা ফিক্সড গল্প থাকে, যেমন রবার্ট ব্রুসের গল্পটার কথা যদি আমরা বলি, তবে রবার্ট ব্রুসের কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা ছিল, কনটেক্সট ছিল। কনটেক্সটটা কেমন ছিল এটা যেমন রবার্ট ব্রুস সম্পর্কে বলেছে, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি, দ্য স্টোরি ইজ নট কমপ্লিট, মানে স্টোরিটা কমপ্লিট না, রাইট অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি, অর্থাৎ মিনিমাম 10টা সেন্টেন্স লিখতে হবে এই যে তোমার স্টোরিটা কমপ্লিট করার জন্য। তাহলে কিন্তু তুমি এখানে 12 মার্ক পাবে। কমপ্লিটিং স্টোরিতে 12 মার্ক ইজ নট লিটল বিট, এটা কিন্তু অনেক বেশি নাম্বার তোমার ভালো একটা মার্ক ওঠানোর জন্য। সো আমরা গল্পটা একটু শুরুতে পড়ে নিব যে গল্পের শুরুতে কি আছে। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন কিং ছিলেন, রাজা ছিলেন। হিজ আর্মি ওয়াজ ডিফিটেড এগেইন অ্যান্ড এগেইন এগেইনস্ট দ্য কিং এডওয়ার্ড ফার্স্ট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম যে এডওয়ার্ড রাজা ছিলেন তার বিরুদ্ধে তার আর্মিরা বারবার পরাজিত হচ্ছিল। বিং ডিফিটেড ফর 6 টাইমস, মানে 6বার হারার পরে হি লস্ট হোপ, মানে হচ্ছে আশা হারিয়ে ফেলে। এখন ব্যাপারটা হলো
এইখানে কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করে নাই। যে লাস্ট যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আগে তোমার কমপ্লিট করে দেন তোমাকে নতুন সেন্টেন্স আনতে হবে। এই ক্ষেত্রে তোমার অবশ্যই স্টোরি রাইটিং লিখতে গেলে আমাদেরকে আগে একটু চিন্তা করে নিতে হবে আমি গল্পটাকে কোন দিকে নেব। লাইক এটা যেহেতু একটা ফিক্সড স্টোরি, মানে এটার একটা নির্দিষ্ট ঘটনা আছে রবার্ট ব্রুসের, তোমাকে ওই ঘটনাই লিখতে হবে, এই ঘটনা থেকে বের হলে চলবে না। কিন্তু ধরো হঠাৎ করে দুই বন্ধু ধরো কোথাও ঘুরতে গেল, ঘুরতে গিয়ে তাদের একটা বিপদ হইলো, এ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল একটা প্যারাগ্রাফ, একটা কমপ্লিট সেন্টেন্স, তোমার পরেরটুকু লিখতে হবে। এই ক্ষেত্রে তুমি দুই বন্ধুকে চাইলে বনেও নিয়ে যেতে পারো, তুমি চাইলে নদীতেও নিয়ে যেতে পারো, এন্ড বনে যাওয়ার পরে চাইলে তুমি ভাল্লুকের সাথেও ঘটনা ঘটাইতে পারো, বাঘের সাথেও ঘটাইতে পারো। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে। তো এই ধরনের স্টোরিগুলোর ক্ষেত্রে তোমার স্বাধীনতা রয়েছে, কিন্তু এই ধরনের ফিক্সড স্টোরি তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট কনটেক্সটে যাইতে হবে। এই জন্য আমাদেরকে কমপ্লিটিং স্টোরি লেখা শুরু করার আগে একটা প্ল্যান করে নিতে হবে যে আমি কোন দিকে যাইতে চাই, তাহলে আমার কমপ্লিটিং স্টোরিটা মনে হবে যে হ্যাঁ কমপ্লিট হয়েছে এবং পরিকল্পিত হবে। ওকে, তাহলে আমরা এই ফার্স্ট যে সেন্টেন্স ছিল এটা শেষ করার পূর্বে আমরা একটু চিন্তা করেন। রবার্ট ব্রুস হচ্ছে রাজা ছিলেন, তিনি 6বার হেরে যাওয়ার পরে আশা হারাই ফেলেন। একসময় তিনি হচ্ছে তার নিজেকে বাঁচানোর জন্য তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যে গুহার মধ্যে একটা মাকড়সা ছিল। ওই মাকড়সা কি করছিল, বারবার তার জাল বোনার চেষ্টা করতেছিল, ঝুলেছিল, কিন্তু একটা সময় গিয়ে মাকড়সাটা যতবার পড়ে যাচ্ছিল দেখা যায় ততবারই মাকড়সাটা উঠে আবার বাসা বানানোর চেষ্টা করে, একসময় গিয়ে কিন্তু মাকড়সা সফল হয়ে যায়। তো এটা দেখে তার মধ্যে অনেক বেশি ইন্সপায়ারেশন আসে যে একটা মাকড়সা, ছোট্ট প্রাণী, সে যদি বারবার চেষ্টা করে সফল হতে পারে তাহলে আমি কেন পারবো না। সো এখান থেকে সে একটা সাহস নিয়ে আবারও সে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তার সেনাদেরকে আবার গ্যাদার্ড করে বা ঐক্যবদ্ধ করে সে যখন যুদ্ধে যায়, তারপর কিন্তু তার শত্রুর বিরুদ্ধে সে জয়লাভ করে। অর্থাৎ এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল একটা স্টোরির বলা যায়। এখন এই যে স্টোরি, এটার একটা টাইটেল আছে, অবশ্যই টাইটেলে কিন্তু তুমি 1 মার্ক বা 2 মার্ক পেয়ে যাবে। তো স্টোরি লেখা শুরু করার আগে আমরা একটা টাইটেল নিজে থেকে দিতে পারো। লাইক আমি এটাকে একটা টাইটেল দিতে পারি, এই যে ঘটনাটাকে, হ্যাঁ, নেভার নেভার লস ইয়োর হোপ, মানে কখনো আশা ছেড়ো না। ঠিক আছে, নেভার লস ইওর হোপ, কখনো আশা ছেড়ো না। এটা কিন্তু সুন্দর একটা টাইটেল হয়ে গেল। আবার তুমি দিতে পারো যে রবার্ট ব্রুস অ্যান্ড দা কিং অফ ইংল্যান্ড, এটাও দিতে পারো। তো এটার থেকে আরো বেশি ভালো হয় হচ্ছে এটা কি বোঝাচ্ছে, এই যে গল্পটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, যে কখনো আশা ছেড়ো না। ঠিক আছে, কিপ ট্রাইং আনটিল ইউ ডাই, এটাও বলা যায়। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো, আনটিল ইউ ডাই, মানে যতক্ষণ না পর্যন্ত তুমি মরে যাও ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকো, তুমি কিন্তু সফল হবেই। তো এই ধরনের একটা টাইটেল লিখলে কিন্তু তুমি 2 মার্ক এখানে ইজিলি পেয়ে যাবে। তো আমরা ফার্স্ট যে সেন্টেন্স ছিল এটাকে একটু শেষ করার চেষ্টা করব। 6বার পরাজিত হয়ে হি লস্ট হিজ হোপ, কোত্থেকে আশা হারাইছিল, উইনিং ফ্রম উইনিং এগেইনস্ট হিজ এনিমি। এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে সে আশা ছেড়ে দিয়েছিল 6বার ব্যর্থ হয়ে তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করা থেকে সে আশা হারিয়েছিল। ওকে, এরপরে কি করেছিল, এরপরে ঘটনাটা আমরা বলেছিলাম যে সে কি করেছিল, অবশেষে আশ্রয় নিয়েছিল, পালিয়েছিল, সে যুদ্ধের ময়দান থেকে পালিয়েছিল। তাহলে অনস হি ফ্লিড মানে পালিয়েছিল, অ্যান্ড হিড হিমসেলফ, হিড মানে লুকিয়েছিল, হিমসেলফ ইন এ কেভ, মানে একটা গুহার মধ্যে নিজেকে লুকাইছিল। আর এই যে টাইটেলটা, এটা কিন্তু আমরা শুরুতে একদম উপরে, দ্য ভেরি ফার্স্ট অফ দ্য স্টোরি, এই উপরে দিয়ে নিব। তারপরে কিন্তু আমরা এই লাইনগুলো লেখার পরে লাইনটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা আস্তে আস্তে ঘটনার দিকে আগাবো, যে একসময় সে কি করলো, সে পালালো যুদ্ধের ময়দান থেকে এবং একটা গুহায় আশ্রয় নিল। সেখানে গিয়ে হি স আ স্পাইডার ওয়াজ মেকিং আ ওয়েব, মানে হচ্ছে একটা জাল বুনছিল। ঠিক আছে, ওয়েব মানে হচ্ছে জাল, একটা স্পাইডার জাল বুনছিল। সে বারবার ব্যর্থ হচ্ছিল, এগেইন এন্ড এগেইন সে ডিফিটেড হচ্ছিল, তারপরে সে আবার উঠে চেষ্টা করছিল, করতে করতে একসময় গিয়ে সে সফল হয়। এটা দেখে তার মধ্যে ইন্সপাইরেশন জাগে, যেভাবে ঘটনাটা বলেছি এইভাবে করে কিন্তু তোমরা শেষ করে দিতে পারো স্টোরিটা। এন্ড লাস্টে গিয়ে অবশ্যই তোমাকে বলতে হবে যে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি নিজে থেকে বলে দেওয়া যাবে না। লাইক শেষে গিয়ে যদি তুমি বলো
যে সব কথার এক কথা আমাদের কখনো আশাহত হওয়া যাবে না, এই কথাটা যদি তুমি লিখে দাও একজন লেখক, যখন তুমি গল্প লিখছো তুমি তখন একজন লেখক, লেখক কি তার গল্প বা কবিতার উদ্দেশ্য নিজে থেকে কখনো বলে দেয় না, সে একটা গল্পের মাধ্যমে একটা লেসন তার যে পাঠক তাদেরকে দিয়ে থাকে। সো এখানে শেষে গিয়ে তোমার কোনো ধরনের সাজেশন লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্টোরিটা ভুল হয়ে যাবে। ওকে, এবার দেখো যে আমাদের আরো একটা স্টোরি ছিল এখানে। স্টোরিটা হচ্ছে কি বিষয়ে, অন ডে আক্রো, হ্যাঁ একটা হচ্ছে থার্স্টি ক্রোর গল্প, তোমরা জানো। তারপরে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, এরপর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখতে পাচ্ছ ওয়ান্স আপন এ টাইম দেয়ার থ্রি কিং কল্ড মিদাস, হি ওয়াজ ভেরি রিচ ইয়েট অলসো longed more riches, moreover he was very fond of gold, he thought if he had the golden touch he would be, এই যে গল্পটা এটাও কিন্তু তিনটা, দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস, মিদাস নামে একজন গল্প রাজা ছিলেন, ওই রাজা খুবই ধনী ছিলেন, তার আহ আরো বেশি ধনী হওয়ার ইচ্ছা ছিল, অধিকন্তু হি ওয়াজ ফন্ড অফ গোল্ড, তার কি ছিল, সোনার অনেক লোভ ছিল, সে সবসময় সোনার টাচ পাইতে চাইতো। এই যে স্টোরিটা তুমি চাইলে এটাকে নিজের মতো একদিকে নিয়ে যাইতে পারো, বাট অবশ্যই তোমাকে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে তুমি কোন দিকে নিতে চাও গল্পটাকে, হ্যাঁ। এরপর স্কুল বয় নেমড তালহা ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে আসার সময়, এটাও তুমি নিজের মতো চাইলে গল্পটা লিখে নিতে পারো। ওয়ান ডে টু rats stole a piece of bread, they tried to divide into two equal parts but failed, and because each rat wanted the larger part of the bread and they even fought for that, lastly they agreed to put up their problem and monkey, আচ্ছা এটা হচ্ছে দুইটা ইঁদুর আর বানরের গল্প। ইঁদুর দুইটা পাউরুটি যখন নিয়ে আসছিল তখন ওরা দুইজন চাচ্ছিল এটাকে ভাগ করতে, ভাগ করতে গিয়ে কে বড় অংশ নিবে এটা নিয়ে ঝামেলা লাগছে, তাই তারা একটা বানরের আশ্রয় নিচ্ছিল, বানর খাইতে খাইতে পুরোটা খেয়েই ফেলে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, এইটা হচ্ছে স্টোরিটা ছিল। এই জন্য নিজেদের মধ্যে এই গল্পটা আলটিমেটলি আমাদেরকে শেখায় যে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে ঝামেলা না করা উচিত, বড় পার্ট কে নিবে এটা নিয়ে চিন্তা না করে সমান সমান করার টেন্ডেন্সি সবার থাকতে হবে, আর যদি ছোট বড় হয়ে যায় তাহলে আমাদের উচিত অপরজনকে স্যাক্রিফাইস করা, তা না হলে মাঝখান থেকে অন্য একজন এসে সুবিধা নিয়ে চলে যাবে, and এটাই হচ্ছে ওই গল্পের লেসন। ওকে, তারপর এখানে আরো একটা স্টোরি দেখতে পাচ্ছ, স্টোরিটা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ পুর রিক্সা পুলার, রিক্সা পুলারের গল্প, তুমি চাইলে এটাকে নিজের মতো লিখতে পারো। অ্যান্ড ইমেইল, চলে আসলাম আমরা ইমেইলে। ইমেইল কেমনে লিখবো, ইমেইলের ফুল মিনিং হলো ইলেকট্রনিক মেইল, এটা আমরা সবাই জানি, এটা তথ্য আদান প্রদানের একটা অন্যতম আধুনিকতম মাধ্যম। তবে এই আধুনিক মাধ্যম হোক যাই হোক, আইটি বা তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা দ্রুত ও কম খরচে যোগাযোগের অন্যতম মাধ্যম। বর্তমানে অধিকাংশ ব্যক্তি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের জন্য এই মাধ্যম ব্যবহার করে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইমেইলের সর্বাধিক ব্যবহার করে থাকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমরা দেখি সবচেয়ে বেশি ইমেইল ব্যবহার করে। ইমেইল পাঠানোর পদ্ধতি হচ্ছে, যার কাছে ইমেইল পাঠানো হবে তার ইমেইল অ্যাড্রেসটা লিখতে হয় এট ফার্স্ট, তুমি কার কাছে পাঠাইতে চাচ্ছ। যেমন হচ্ছে তুমি পাঠাইতে যাচ্ছ, এটা হচ্ছে আবু রাইহান du87@gmail.com, আবু রায়হানের কাছে পাঠাতে চাচ্ছ, তার মেইলটা তোমাকে আগে লিখতে হবে এবং এরপর সাবজেক্ট লিখতে হবে, তুমি কি বিষয়ে মেইল লিখছো, সাবজেক্ট বিষয়বস্তু লিখতে হবে, মনে রাখতে হবে বিষয় সংক্ষেপ হতে হবে, তুমি কি বিষয় লিখছো এটা কিন্তু সংক্ষেপে হইতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে সম্ভাষণ লিখতে হবে, হাই অর ডিয়ার স্নিগ্ধা অথবা ডিয়ার রাইহান, সম্ভাষণ, তাকে তুমি কোনো কিছু বলে অবশ্যই সম্বোধন করতে হবে। এন্ড মূল বক্তব্য বা মূল চিঠি লিখতে হবে, তুমি কি বিষয়ে বলতে চাচ্ছ সেটা কিন্তু এরপরে লিখবে। এন্ড তুমি কিন্তু শেষে একটা তোমার বিদায় সম্ভাষণ জানাইতে হবে, ইউর সিনসিয়ারলি ইউরস, ইভার সিনসিয়ারলি ইউরস, এরকম একটা লিখতে হবে। আর নাম লিখতে হবে, তুমি কে, তোমার নামটাও লিখতে হবে। কোনো অতিরিক্ত ফাইল থাকলে নিচের বক্সে অ্যাড করতে হবে, কোনো অতিরিক্ত ফাইল থাকলে সেটা নিচের বক্সে অ্যাড করে দিতে হবে। আমরা জানি মেইলে ফাইলও অ্যাড করা যায়। এখন একটা মেইলে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো তোমরা সবাই এতদিন ধরে মেইল পড়ে এসেছো, যখন একটা মেইল তোমরা পাঠাবে, তোমরা জানো অনেকে বলে যে ভাইয়া বক্স করা লাগবে কিনা, বক্স করা ভাইয়া ম্যান্ডেটরি না, তবে সুন্দর দেখা যায় বক্স, তোমরা চাইলে কেউ কেউ করতে পারো। আর অবশ্যই মেইলের প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাকে বাম পাশে স্টার্ট করতে হবে, ডান পাশে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই, টাইমটা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা দেখি যখন আমরা কাউকে কোনো কিছু মেইল করে থাকি তখন কিন্তু অটোমেটিক আমাদের টাইমটা সেন্ড হয়ে যায় যে কোন টাইমে মেইলটা এসেছে। So, আচ্ছা এটা হচ্ছে ফর দেয়ার হসপিটালিটি, হসপিটালিটি উপলক্ষে লিখতে বলছে ফ্রেন্ডকে। সাপোজ ইউ আর তমাল অথবা তমা, ইউর ফাদার, তুমি যদি ছেলে হও তমাল লিখবা, মেয়ে হলে তমা লিখবা। ইউর ফাদার ইজ আবু সাইদ, আর অবশ্যই খেয়াল রাখবা যে মেইলের মধ্যে যে নামগুলো আছে এটাই ব্যবহার করতে হবে, তোমার বাবার নাম আবু সাইদ, মেইলের প্রশ্ন দেওয়া আছে আবু সাইদই ব্যবহার করতে হবে, নিজে থেকে যদি নিজের নাম দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ। ইমেইল ইউর ফাদার ইনফর্মিং অ্যাবাউট প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, এটা গুরুত্বপূর্ণ একটা ইমেইল।
এরপর হচ্ছে রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে লিখতে বলছে। এই ইমেলটা অনেক ছোট হবে বাট গুরুত্বপূর্ণ মেইলটা। রিডিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আছে যে এখানে অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি যে কোন মেইল গুলা পড়লে তুমি বেসিক্যালি কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং মেইল কিভাবে লিখতে হয় সেটার একটা গাইডলাইন ওভারঅল দেওয়ার চেষ্টা করছি। যে নাও রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার অ্যাটেন্ড ওয়েডিং সেরিমনি। ওয়েডিং সেরিমনিও গুরুত্বপূর্ণ, বন্ধুকে ওইভাবে যে সম্বোধন করবা শুরুতে, এবং অবশ্যই কোন বন্ধুর কাছে পাঠাচ্ছ সেগুলো লিখবা। এরপর হচ্ছে জয়েন পিকনিক উইথ ইউজিং হিজ অর হার ইমেল অ্যাড্রেস। ওকে, তারপর হচ্ছে ফ্রেন্ড ডিসক্রাইবিং হোয়াট ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ সরি এসএসসি এক্সামিনেশনের পরে তুমি কি করার সিদ্ধান্ত নিয়েছো এইগুলা। হ্যান্ড ডায়লগ। ডায়লগ হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন। ডায়লগের কিছু প্যাটার্ন রয়েছে। ডায়লগ যখন আমরা লিখবো অবশ্যই যখন দুজন ব্যক্তির মধ্যে তো কথা হচ্ছে, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে দুজন ব্যক্তির নামের মধ্যে যার নামটা একটু বড় তার নামের শেষে আমরা আগে হচ্ছে কোলন ব্যবহার করব, ওই বরাবর একই লাইনে সবাই কোলন টানবো, এবং শুরুতে কিন্তু আমাদেরকে সম্বোধন করে হ্যালো আসসালামু আলাইকুম বা এনিথিং এলস বলে সম্বোধন করতে হবে। এন্ড আস্তে আস্তে পার্ট বাই পার্ট, ধরো ট্রি প্লান্টেশন নিয়ে তোমার একটা ডায়লগ হচ্ছে, তুমি শুরুতে তাকে সালাম দিলা, সেও সালাম দিল, এবার কেমন আছো জেনে শুনে এরপর একজন জিজ্ঞেস করতেছিল আচ্ছা বন্ধু তুমি কি আমাকে একটা ব্যাপারে জানাইতে পারবে, ব্যাপারটা কি বলো, জানাইতে পারবো। তারপর একজন বলেছে ট্রি প্লান্টেশন কি, এবার ট্রি প্লান্টেশন সম্পর্কে ও উত্তর দিচ্ছে এই হচ্ছে ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন এত এত গুরুত্ব। তারপরে পাশের জন শুনে বলতেছে ও আচ্ছা ট্রি প্লান্টেশন তো আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইভাবে বলতে বলতে একসময় শেষ করা, দুজনকে বাই জানানো, এটাই হচ্ছে একটা ডায়লগের প্যাটার্ন। ওকে, এন্ড ডায়লগের মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ডায়লগকে সংক্ষিপ্ত করার জন্য শব্দের সংক্ষিপ্ত রূপ কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যান নট, ক্যান নট ব্যবহার না করে তোমাকে কিন্তু কান্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ আর, তুমি এটাকে চাইলে কি করতে পারো, ইউ আর কে চাইলে ইউ আর এভাবে লিখতে পারো, ঠিক আছে। তো দ্যাট ইজ না লিখে তুমি কিন্তু দ্যাটস লিখতে পারো। তো এই কন্ট্রাক্টেড ফর্মগুলো কিন্তু ডায়লগে লিখতে হয়। আর অনর্গল কথা না বলে প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়েই একটার পর একটা কথা বলাইতে হবে। কন্ট্রাক্টেড ফর্ম এখানে দেওয়া আছে কিছু, যে যেমন হচ্ছে আরেন্ট অথবা এইন্ট, এম যোগ নটকে আমরা আরেন্ট অথবা এইন্ট বলতে পারি, শ্যাল যোগ নটকে শান্ড বলতে পারি, ডিড যোগ নটকে ডিডেন্ট বলতে পারি। বলছে হু, হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, হুইচ ইত্যাদি দিয়ে শুরু করতে হবে। সো তারপর হচ্ছে হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, হু আর ইউ অথবা হোয়াট আর ইউ ডুইং, ওয়েন ডিড ইউ গো ইয়েস্টারডে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। শুরুতে সলিউশন, সলিউশন, আচ্ছা স্যালুটেশন এবং অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কাউকে শুরুতে সালাম দিতে হবে, পরে অ্যাড্রেস দিতে হবে, পরিশেষে পাংচুয়েশন সঠিক ব্যবহার আছে কিনা সেটাও দেখতে হবে। হ্যান্ড স্পিকারের পরে আমি আগেই বলেছি কোলনটা কোথায় ব্যবহার করতে হবে। সো এখন ডায়লগ হইতে পারে হচ্ছে দেখা গেছে যে আহ ধরো তুমি হচ্ছে ইবাদ আর তোমার ফ্রেন্ড হচ্ছে রিফা, অর্থাৎ তোমাকে এই দুইটা নামই ব্যবহার করতে হবে, প্রথমে ইবাদ পরে রিফা, অথবা আগে রিফা পরে ইবাদ, এভাবে শুরু করতে হবে। অ্যান্ড একটা ডায়লগ এখানে লিখতে বলছে ট্রি প্লান্টেশন সম্পর্কে, যে বলছিলাম যে ট্রি প্লান্টেশন একটু আগে প্যারাগ্রাফ পড়েছো, সেটাকে তোমরা জাস্ট ডায়লগের প্যাটার্নে ফেলে কিন্তু লিখতে পারো। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিন এজ, অর্থাৎ টিন এইজে তোমার কি বলে টিন এজের মধ্যে মোবাইলের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে লিখতে হবে। তারপর হচ্ছে নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ আফটার এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে তুমি কি কি করতে যাচ্ছ সেটা নিয়ে একটা ডায়লগ লিখবে তোমার বন্ধু আর তোমার মধ্যে। এরপর আছে হচ্ছে বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে আছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, তারপর রোড অ্যাক্সিডেন্ট আছে। এরপর আছে হচ্ছে এম ইন লাইফ, এম ইন লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন, অর্থাৎ এরপরে যে পরীক্ষাটা তোমাদের আসতে যাচ্ছে সেই পরীক্ষার প্রিপারেশনটা কেমন সেটা নিয়ে লিখতে পারো। তারপর হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ লার্নিং ইংলিশ এর গুরুত্বটা তোমার দুই বন্ধুর মধ্যে তুলে ধরতে পারো তোমরা। এরপর আছে হচ্ছে ইফেক্টস, কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, এখানে ওয়াটার পলিউশনটা কি কি কারণে হয় এটা লিখতে হবে, ওয়াটার পলিউশনের প্রভাবগুলা কি কি এটা লিখতে হবে। এন্ড লাস্টের দিকে গিয়ে দুই বন্ধুকে অবশ্যই কিছু একটা বলতে হবে, যেটা হচ্ছে তোমার কি বলে কিভাবে প্রিভেন্ট করা যায়, যদি এটা বলা নাই কিন্তু প্রিভেনশনটা লিখতে হবে। সো এই ছিল তোমাদের রিটেন পার্টের একটা ওভারঅল গাইডলাইন। আজকের মতো এই ক্লাস এখানে পর্যন্ত, এখানেই আমরা শেষ করব। তার আগে তোমাদের সবার জন্য
এসএসসি 2023 ব্যাচের মডেল টেস্টে যারা ভর্তি হয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে এবং অবশ্যই মডেল টেস্টের প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা খুব মনোযোগ সহকারে সিরিয়াসলি যদি পরীক্ষাগুলো প্রিপারেশন নাও, তাহলে আশা করি তোমরা বাংলাদেশের সেরা স্টুডেন্ট হিসেবে একটা ভালো রেজাল্ট আমাদেরকে এনে দেখাতে পারবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবার সাথে আবারও দেখা হবে উদ্ভাস, উন্মেষ, উত্তরণের আবারও কোনো একটা কোর্সে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।